স্টুডেন্টস, আমরা এই ক্লাসে দুটো খুব ইম্পর্ট্যান্ট স্ট্যাটিস্টিক্যাল কোয়ান্টিটি সম্বন্ধে জানব। একটার নাম হলো মোমেন্ট জেনারেটিং ফাংশন বা এমজিএফ বলা হয় সংক্ষেপে, এবং আরেকটার নাম হলো ক্যারেক্টারিস্টিক ফাংশন। তো এই দুটোই আমাদের স্ট্যাটিস্টিক্সে বিভিন্ন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়তে গেলে এই দুটোই খুব বেশি কাজে লাগে আমাদের কাজেই আমরা এক এক করে মোমেন্ট জেনারেটিং ফাংশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক ফাংশন আমরা দেখছি। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ মোমেন্ট জেনারেটিং ফাংশন অ্যান্ড তার কি ইউজ আছে বা তার কি প্রপার্টি আছে এগুলো দেখব। প্রথমে আসি আমরা হোয়াট ইজ মোমেন্ট জেনারেটিং ফাংশন। ধরো এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, মানে কি, মানে এক্স একটা রিয়েল নাম্বার কানেক্টেড উইথ দি আউটকাম অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট। তোমরা র্যান্ডম ভেরিয়েবলের ডেফিনেশন অলরেডি জানো, আমরা এই নিয়ে আলোচনা অলরেডি করেছি। তো এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল। এবার এই র্যান্ডম ভেরিয়েবলটার মোমেন্ট জেনারেটিং ফাংশনকে সাধারণত এইভাবে লেখা হয়, এম নিচে লেখা হয় র্যান্ডম ভেরিয়েবলটা আর ব্র্যাকেটে টি। হোয়াট ইজ টি? টি হলো এই মোমেন্ট জেনারেটিং ফাংশনটা হলো টি এর একটা ফাংশন। আমরা একটু পরে ডিফাইন করছি, দেখবে এটার মধ্যে টি থাকবে। এবার টির জায়গায় তোমরা অন্য কিছু ইউজ করতে পারো, বাট জেনারেলি সাধারণত টি ম্যাক্সিমাম বই বা ইয়েতে ইউজ করা হয় টি। তো এমএক্সটির ডেফিনেশন হলো ইট ইজ নাথিং বাট দি এক্সপেক্টেড ভ্যালু অফ ই টু দি পাওয়ার টি এক্স। ই টু দি পাওয়ার টি এক্স, তার এক্সপেক্টেড ভ্যালুকে বলা হয় মোমেন্ট জেনারেটিং ফাংশন। আচ্ছা, তো এবার এক্স এর ভ্যালুসগুলো কি কি? এবার এক্স এর ভ্যালুসগুলো আমরা জানি না, কারণ এক্স কন্টিনিউয়াস হতে পারে, ডিসক্রিটও হতে পারে। ধরো এক্স ডিসক্রিট, তাহলে এক্সপেকটেশনের কি ডেফিনেশন? সামেশন ভ্যালু ই টু দি পাওয়ার টি এক্স ইন্টু প্রবাবিলিটি। ধরে নিলাম প্রবাবিলিটিটা ইজ গিভেন বাই এফ এক্স ইন সামেশন ওভার এক্স। আর যদি এক্স কন্টিনিউয়াস টাইপের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হয়, তাহলে আমরা লিখব ইন্টিগ্রেশন ওভার এক্স ভ্যালু ই টু দি পাওয়ার টি এক্স ইন্টু প্রবাবিলিটি ডিএক্স। এটা যদি ডিসক্রিট হয় আর এটা যদি কন্টিনিউয়াস হয়, তাহলে এই হলো মোমেন্ট জেনারেটিং ফাংশনের ডেফিনেশন। মোমেন্ট জেনারেটিং ফাংশন কি? এক্সপেক্টেড ভ্যালু অফ ই টু দি পাওয়ার টি এক্স। এই এক্সটাকে আমরা ক্যাপিটাল করে দিলে তোমাদের মানে বুঝতে সুবিধা হবে। তাহলে ভ্যালু, এবার এই এক্সের কি কি ভ্যালুজ হতে পারে? ক্যাপিটাল এক্সের ভ্যালুজ হতে পারে স্মল এক্স যদি ডিসক্রিট হয়, স্মল এক্স ওয়ান ধরো বা এটসেট্রা কিছু। তো ওই এক্সের উপরে সামেশন ভ্যালু ইন্টু প্রবাবিলিটি। আর যদি কন্টিনিউয়াস হয় তাহলে নিশ্চয়ই ইন্টিগ্রেশন হবে এক্সের উপরে ভ্যালু ইন্টু প্রবাবিলিটি ডিএক্স। এই হলো মোমেন্ট জেনারেটিং ফাংশনের ডেফিনেশন। নেক্সট আমরা আসি যে এই নামটা এমন অদ্ভুত কেন, হোয়াই ইট ইজ কল্ড মোমেন্ট জেনারেটিং ফাংশন? তার একটা কারণ আছে, কারণটা আমরা দেখি। এমএক্সটি মানে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স। এর মানে এক্সপেকটেশন অফ টি এক্স এর ই টু দি পাওয়ার টি এক্স এর এক্সপানশন কি? 1 প্লাস টি এক্স প্লাস টি স্কোয়ার এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 টি কিউব এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 plus dot 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 plus t to the power r x to the power r by factorial r plus this is an infinite series. এটা হলো ই টু দি পাওয়ার টি এক্স এর এক্সপানশন লিখলাম, যেটা লাইক এ ফর্মুলা তোমরা এটা বা এটার প্রুফও তোমরা পেয়েছো এক্সপানশন অফ ফাংশনে। এবার আমরা জানি যে এক্সপেকটেশনটা আমরা প্রতিটার মধ্যে মানে ডিস্ট্রিবিউট করতে পারি। তাহলে এক্সপেকটেশন অফ 1 প্লাস এক্সপেকটেশন অফ টি এক্স plus expectation of t square x square by factorial 2 plus expectation of t cube x cube by factorial 3 plus dot 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 plus expectation of t to the power r x to the power factorial r plus dot 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 equal to, এটাকে এক্সপেকটেশন অফ 1 এমনই রাখি, প্লাস টিটাকে বাইরে নিয়ে আসতে পারি, এক্সপেকটেশনের প্রপার্টি এগুলো আমরা অলরেডি জানি। এবার টি স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 কে বাইরে নিয়ে আসে, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার টি কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এক্সপেকটেশন অফ এক্স কিউব প্লাস ডট 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 প্লাস টি
t to the power r by factorial r expectation of x to the power r এই ইকুয়াল টু, এবার দেখো এক্সপেকটেশন অফ 1 মানে 1 প্লাস টি ইন্টু এক্সপেকটেশন অফ এক্স। এবার আমরা একটু মোমেন্টসটা আবার একটু খেয়াল করি। মোমেন্টস, যে রো মোমেন্টস, মোমেন্টস অ্যাবাউট অরিজিন। মোমেন্টস অ্যাবাউট অরিজিনের কি ডেফিনেশন? মিউ আর ড্যাশ ইজ ইকুয়াল টু, মোমেন্টের কি ডেফিনেশন? মোমেন্টের ডেফিনেশন ছিল যে সামেশন 1/n এক্স টু দি পাওয়ার আর। এই ছিল মোমেন্টসে। তোমরা যদি একটু খেয়াল করো, মোমেন্টসের চ্যাপ্টারটা যদি আবার রিভাইজ করো, ইট ওয়াজ দি ডেফিনেশন অফ মোমেন্টস অ্যাবাউট অরিজিন। ঠিক আছে, মোমেন্টস অ্যাবাউট অন্য পয়েন্ট হলে 1/n সামেশন এক্স মাইনাস দ্যাট পয়েন্ট হোল টু দি পাওয়ার আর। এটা হলো অন্য পয়েন্ট হলে। অরিজিন হলে 1/n সামেশন এক্স টু দি পাওয়ার আর। এটা হলো মোমেন্টের ডেফিনেশন। তাহলে মিউ 1 ড্যাশ কত হবে? 1/n সামেশন এক্স। মিউ 2 ড্যাশ কত হবে? 1/n সামেশন এক্স স্কোয়ার। আচ্ছা, আর এবার দেখো এটাকে আমরা কি লিখতে পারি? 1/n সামেশন এক্স টু দি পাওয়ার আর, এটাকে আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ এক্স টু দি পাওয়ার আর যদি ডিসক্রিট টাইপের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হয়। কারণ এক্সপেকটেশনের ডেফিনেশন কি? সামেশন ভ্যালু ইন্টু প্রবাবিলিটি। তো তাহলে সামেশন আসলো, ভ্যালু হলো এক্স টু দি পাওয়ার আর, প্রবাবিলিটি হলো 1/n। প্রতিটার সেম প্রবাবিলিটি, টোটাল এনটা আছে, মানে এভারেজটা হলো 1/n। তাহলে প্রবাবিলিটি আমরা 1/n বলতে পারি। তার কাজেই মিউ আর ড্যাশকে আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ এক্স টু দি পাওয়ার আর। কাজেই সেমভাবে এক্সপেকটেশন অফ এক্সকে আমরা লিখতে পারবো মিউ 1 ড্যাশ টি স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 2। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারকে লিখতে পারবো মিউ 2 ড্যাশ টি কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3। এক্সপেকটেশন অফ এক্স কিউব মানে মিউ 3 ড্যাশ প্লাস টি টু দি পাওয়ার আর বাই ফ্যাক্টোরিয়াল আর মিউ আর ড্যাশ প্লাস এই। তাহলে আমরা mxt-কে সিম্পলিফাই করে এই পেলাম 1 প্লাস টি মিউ 1 ড্যাশ প্লাস টি স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মিউ 2 ড্যাশ প্লাস ডট এই। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি দেখছি? আমরা এই mxt-র এক্সপানশন থেকে আমরা সব মোমেন্টসগুলো পাচ্ছি। সব মোমেন্টস, রো মোমেন্টসগুলো পাওয়া যাচ্ছে। ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, এগুলো সব পাওয়া যাচ্ছে। যেমন থার্ড অর্ডার কী পাবো? থার্ড অর্ডার হলো টি কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3-র কোফিসিয়েন্ট হলো থার্ড অর্ডার। আর্থ অর্ডার কীভাবে পাবো? টি টু দি পাওয়ার আর বাই ফ্যাক্টোরিয়াল আর এর কোফিসিয়েন্ট হলো আর্থ অর্ডার রো মোমেন্ট। তা যেহেতু এমজিএফ সব মোমেন্টগুলো সাপ্লাই করে, এই জন্য এমজিএফকে বলা হয় মোমেন্ট জেনারেটিং ফাংশন। This is why it is called moment generating function. আচ্ছা, এখানে দেখো তোমাদের এই কনফিউশনটা আমি আবারও একবার বলে দিই যে why mu r dash equal to expectation of x to the power r। মিউ আর এর যখন ফ্রিকোয়েন্সি ডেফিনেশন ডিস্ট্রিবিউশন আমরা পড়েছিলাম, তখন মিউ আর এর ডেফিনেশন হলো এত। ঠিক আছে, মিউ আর ড্যাশ মানে আর্থ মোমেন্ট অ্যাবাউট অরিজিন। তাহলে আমরা যখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়বো তখন মিউ আর ড্যাশকে আমরা লিখতে পারি মিউ আর ড্যাশ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স টু দি পাওয়ার আর। এর মানে সামেশন ভ্যালু ইন্টু প্রবাবিলিটি। এবার প্রবাবিলিটি ধরো পি এক্স ধরলাম, যদি ডিসক্রিট হয়। এই পি এক্সের কাজটাই কিন্তু এখানে 1/n করেছিল। পি এক্সের কাজটাই এখানে করেছে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে 1/n করেছে। যাই হোক, সামেশন ভ্যালু ইন্টু প্রবাবিলিটি, আর যদি কন্টিনিউয়াস ও ইন্টিগ্রেশন ভ্যালু ইন্টু প্রবাবিলিটি ডিএক্স। ঠিক আছে, এই হলো মিউ আর ড্যাশ ইন কেস অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আর মিউ আর ড্যাশ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য আমরা এইভাবে করেছিলাম। তো যাই হোক, তো আমরা বুঝে গেলাম যে হোয়াই ইট ইজ কল্ড মোমেন্ট জেনারেটিং ফাংশন। তাহলে আমরা ধরো কোনো একটা মোমেন্ট জেনারেটিং ফাংশন আছে, তার থেকে কি করে আমরা
ধরো থার্ড অর্ডার মোমেন্ট পাবো, একটা মোমেন্ট জেনারেটিং ফাংশন আছে, তার থেকে আমরা কিভাবে থার্ড অর্ডার মোমেন্ট পাবো, রো মোমেন্ট। তার দুটো রাস্তা আছে। একটা রাস্তা হলো যে এটাকে এইভাবে এক্সপান্ড করে নেব, এরপরে আমরা টি কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এর কোফিসিয়েন্টটা বের করব। এই কোফিসিয়েন্টটাই হবে থার্ড অর্ডার রো মোমেন্ট। আর আরেকটা রাস্তা হলো যে এখান থেকেই এটা বোঝা যায়, যেমন এখানে যদি আমরা দেখো তাকে একবার ডেরিভেটিভ করি টি এর রেসপেক্টে যদি একবার ডেরিভেটিভ করি কত হবে, তাকে এম এক্স টিকে টি এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ করলাম, তাহলে এটা 0, এই টিটা চলে যাবে, থাকবে মিউ ওয়ান ড্যাশ, আর বাকি সবগুলোতে টি থাকবে। এবার যদি টির ভ্যালু 0 বসিয়ে দিই, তাহলে যেগুলোতে টি আছে এগুলো সব 0 হয়ে যাবে, তাহলে থাকবে কত, শুধু মিউ ওয়ান ড্যাশ। এর মানে আমরা বলতে পারি মিউ ওয়ান ড্যাশ ইকুয়াল টু ddt of mxt at the point t equal to 0. সেম ভাবে মিউ টু ড্যাশ আমরা বের করতে পারবো, তখন ডাবল ডেরিভেটিভ করব টি এর রেসপেক্টে mxt কে, এরপরে টির ভ্যালু 0 বসিয়ে দেবো, তাহলে শুধু মিউ টু ড্যাশটা থাকবে, আর বাকিগুলোতে টি যেহেতু আছে টির 0 বসালে বাকিগুলো 0 হয়ে যাবে, তখন শুধু থাকবে মিউ টু ড্যাশ। সেমভাবে আমরা মিউ আর ড্যাশ বের করতে হলে আমরা আর বার ডেরিভেটিভ করব টি এর রেসপেক্টে mxt কে, এরপরে টি এর ভ্যালু 0 বসিয়ে দেব। এভাবেও আমরা আর্থ অর্ডার মোমেন্ট বের করতে পারি ফ্রম মোমেন্ট জেনারেটিং ফাংশন। কাজেই দুটো রাস্তা আছে, এইভাবে এক্সপান্ড করে দাও, এক্সপান্ড করে কোফিসিয়েন্টটা খুঁজে নাও, আর না হলে এক্সপান্ড না করেও ডেরিভেটিভ করে আমরা আর্থ অর্ডার মোমেন্টকে আমরা বের করতে পারবো। তো এই গেল মোমেন্ট জেনারেটিং ফাংশনের মোটামুটি একটা, আমরা কেন এটাকে মোমেন্ট জেনারেটিং ফাংশন বললে দেখলাম, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ডেফিনেশনটা আমরা দেখলাম। ডেফিনেশন কি, তার ডেফিনেশন হলো এক্সপেক্টেড ভ্যালু অফ ই টু দি পাওয়ার টি এক্স বা এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স। আবার এক্সপেকটেশন কি, সামেশন ভ্যালু ইন্টু প্রবাবিলিটি বা ইন্টিগ্রেশন ভ্যালু ইন্টু প্রবাবিলিটি। আচ্ছা, এবার আমরা দেখি মোমেন্ট জেনারেটিং ফাংশনের কয়েকটা জাস্ট লিমিটেশন, যদি পরীক্ষায় রাইট সাইড লিমিটেশনস। আচ্ছা, লিমিটেশনগুলো আমরা একটু সংক্ষেপে আলোচনা করে নিই। একটা লিমিটেশন হলো এ র্যান্ডম ভেরিয়েবল এক্স মে হ্যাভ নো মোমেন্টস অলদো ইটস এমজিএফ এক্সিস্টস। এমন র্যান্ডম ভেরিয়েবল আছে যার মোমেন্ট এক্সিস্ট করে না কিন্তু এমজিএফ এক্সিস্ট করে। আবারও বলছি, এমন র্যান্ডম ভেরিয়েবল আছে যার মোমেন্ট এক্সিস্ট করে না কিন্তু এমজিএফ এক্সিস্ট করে। তো এই ধরনের এক্সাম্পল একটা তোমরা খুঁজে নেবে যার মোমেন্ট এক্সিস্ট করে না কিন্তু এমজিএফ এক্সিস্ট করে। তো এটা একটা লিমিটেশন অফ, আমি এক্সাম্পলে যাচ্ছি না, আমি শুধু পয়েন্টটা বলে দিলাম যে নো মোমেন্টস নো but MGF exists. আচ্ছা, 2 নাম্বার হলো a random variable x can have MGF and some or all moments exists, yet the MGF does not generate the moments. এমন হতে পারে যে একটা র্যান্ডম ভেরিয়েবল MGF ও আছে এবং কিছু মোমেন্ট বা সবগুলো মোমেন্টই আছে, কিন্তু এমজিএফ থেকে মোমেন্টগুলো পাওয়া যায় না, এমন এক্সাম্পলও আছে। বোঝা গেল, একটা র্যান্ডম ভেরিয়েবলের এমজিএফও আছে আবার মোমেন্টও আছে, কিন্তু এমজিএফ থেকে মোমেন্টগুলো পাওয়া যাচ্ছে না, মানে এমজিএফ ডাজ নট জেনারেট দি মোমেন্টস, এমন এক্সাম্পলও আছে। এটা আরেকটা লিমিটেশন। আচ্ছা, নেক্সট আমরা দেখি, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট লিমিটেশন বলা হয়নি, এটা আমরা বলি যে দেয়ার ইজ নো গ্যারেন্টি দ্যাট এমজিএফ অফ এভরি ডিস্ট্রিবিউশন এক্সিস্টস। পৃথিবীতে যত, আমরা আগে একদিন আলোচনা করেছিলাম, পৃথিবীতে লক্ষ কোটি ইনফাইনাইট নাম্বার অফ ডিস্ট্রিবিউশন আছে। তো এমন কোনো গ্যারেন্টি নেই যে প্রতিটা ডিস্ট্রিবিউশনের এমজিএফ থাকবে। এমনও ডিস্ট্রিবিউশন আছে যার এমজিএফ এক্সিস্ট করে না, এমন ডিস্ট্রিবিউশন আছে যার এমজিএফ এক্সিস্ট করে না। তো
আচ্ছা, একটা এক্সাম্পল মানে দেখে নেওয়া উচিত যে কি এমন ডিস্ট্রিবিউশন আছে যার এমজিএফ এক্সিস্ট করে না। তার একটা এক্সাম্পল হিসাবে আমরা দিতে পারি কোশি ডিস্ট্রিবিউশন। কোশি ডিস্ট্রিবিউশন, তার এমজিএফ ডাজ নট এক্সিস্ট। এবার কেন এক্সিস্ট করে না? তাহলে দেখতে হবে কোশি ডিস্ট্রিবিউশনের, কোশি একটা কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আমাদের সিলেবাসে এইভাবে নেই, এই জন্য আমরা এটা মানে ডিটেলসে স্টাডি করছি না, আমরা শুধু তার পিডিএফটা দেখি। তার পিডিএফ ইজ গিভেন বাই 1/π ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। এই হলো পিডিএফ। এক্সের রেঞ্জ হলো -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। এই হলো পিডিএফ। এবার তার এমজিএফ কত হবে? এক্সপেকটেশন অফ e⁻t(x), এর মানে ইন্টিগ্রেশন ভ্যালু হলো e⁻t(x) ইন্টু প্রবাবিলিটি কত 1/π 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হলো -ইনফিনিটি থেকে ইনফিনিটি। তাহলে আমরা পেলাম একটা মানে ইন্টিগ্রেশন পেলাম। ঠিক আছে, আমরা একটা ইন্টিগ্রেশন পেলাম। এবার বাকি পোর্শনটা বুঝতে হবে, আমাদের একটু ইন্টিগ্রেশনের নলেজ লাগবে। আমি মোটামুটি বলে দিচ্ছি যে এই ইন্টিগ্রেশনটা কি ধরনের ইন্টিগ্রেশন। এটা হলো ইমপ্রপার ইন্টিগ্রাল। দুই ধরনের ইন্টিগ্রেশন হয়, একটা হলো প্রপার আর একটা হলো ইমপ্রপার। ইমপ্রপার কেন? কারণ তার আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট এগুলো যদি ইনফাইনাইট হয় তাহলে এই ধরনের ইন্টিগ্রালকে ইমপ্রপার ইন্টিগ্রাল বলি। ইমপ্রপার ইন্টিগ্রালের আরও মানে টাইপস আছে। এর মধ্যে একটা টাইপ হলো আপার লিমিট বা লোয়ার লিমিট যদি ইনফাইনাইট হয়, কাজেই এটা ইমপ্রপার ইন্টিগ্রাল। এবার ইমপ্রপার ইন্টিগ্রাল দুই ধরনের হতে পারে। একটাকে বলা হয় কনভার্জেন্ট আর একটাকে বলা হয় ডাইভার্জেন্ট। কনভার্জেন্ট মানে যার ভ্যালু আছে, যার ভ্যালু এক্সিস্ট করে। ডাইভার্জেন্ট মানে যার ভ্যালু এক্সিস্ট করে না, এর মানে ইট মে টেন্ডস টু ইনফিনিটি অর -ইনফিনিটি। ঠিক আছে, তো ডাইভার্জেন্ট, সোজা কথা ডাইভার্জেন্ট মানে তার কোনো ডেফিনিট ভ্যালু এক্সিস্ট করে না। এবার এই ইন্টিগ্রালটা কিন্তু ডাইভার্জেন্ট ইন্টিগ্রাল যদি টি নন জিরো হয়, এটা ডাইভার্জেন্ট, এর মানে তার ভ্যালু এক্সিস্ট করে না, এর মানে এক্সপেকটেশন অফ টি(x) এর ভ্যালু পাওয়া যায় না, এই জন্য তার এমজিএফ ডাজ নট এক্সিস্ট। কাজেই কোশি ডিস্ট্রিবিউশন এমন একটা কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যার কোনো এমজিএফ নেই। একটা ডিসক্রিটও দেখে নিতে পারি। ধরো আমরা একটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখে নিই, জাস্ট আমরা এক্সাম পারপাসে, যদি এক্সামে আসে এমন একটা এক্সাম্পল বলো যার নেই, এমজিএফ নেই, তখন কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা বলতে পারবো কোশি ডিস্ট্রিবিউশন। ডিসক্রিটের ক্ষেত্রে উই মে টেক দিস এক্সাম্পল, f(x) = 6/π² x এর ভ্যালু ধরো 1 2 3 আপ টু এটসেট্রা। যে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি মাস ফাংশন এটা, তার কিন্তু এমজিএফ এক্সিস্ট করে না। কেন করে না? কারণ প্রায় কাছাকাছি, কারণ এক্সপেকটেশন অফ e⁻t(x) মানে সামেশন ভ্যালু ইন্টু প্রবাবিলিটি। এবার এটা হলো একটা ইনফাইনাইট সিরিজ। এই ইনফাইনাইট সিরিজটা তার কোনো গ্যারেন্টি নেই যে এটার ভ্যালু থাকবে। ইনফাইনাইট সিরিজও দুই রকম হয়, কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট। তোমরা যদি ইনফাইনাইট সিরিজ করে থাকো অলরেডি, দেন তোমরা জানো। তো এই ধরনের ইনফাইনাইট সিরিজ ডাইভার্জেন্ট হতে পারে, এই জন্য এই ডিস্ট্রিবিউশনেরও মোমেন্ট জেনারেটিং ফাংশন এক্সিস্ট করে না। ঠিক আছে, তাহলে আমরা দুইটা এক্সাম্পল দেখে নিলাম যার এমজিএফ ডাজ নট এক্সিস্ট। একটা হলো কন্টিনিউয়াস টাইপের আর একটা হলো ডিসক্রিট টাইপের। এবার আমরা দেখে নিই কিছু প্রপার্টি অফ মোমেন্ট জেনারেটিং ফাংশন। মোমেন্ট জেনারেটিং ফাংশনের কিছু প্রপার্টি। প্রথম প্রপার্টি হলো, ধরো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ cx ইজ ইকুয়াল টু মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ x, এখানে ct লিখতে পারি আমরা। এখানে যদি x এর সাথে c থাকে, এই cটাকে আমরা t
টির সাথে আনতে পারি। দি প্রুফ ইজ ভেরি সিম্পল। প্রুফটা কিন্তু এটার খুবই সিম্পল প্রুফ। আমরা জাস্ট ডেফিনেশন ইউজ করি। ধরো আমরা সুবিধার জন্য সিএক্সকে ওয়াই ধরে নিলাম। সিএক্সকে যদি আমরা ওয়াই ধরি তাহলে আমরা এম মানে মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ ওয়াই বের করি। তাহলে কত? এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি ওয়াই, এর মানে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি ইন্টু ওয়াই কত? ওয়াই হলো সিএক্স ইকুয়াল টু, এটাকে আমরা আরও মানে বোঝার সুবিধার জন্য ই টু দি পাওয়ার টি ইন্টু সি, এটাকে আমরা ধরো পি ধরে নিলাম। পি কত? সি টি ইকুয়াল টু, এবার এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার পি এক্স, এটাকে লিখতে পারি এম এক্স পি, এর মানে এম এক্স, এবার পির ভ্যালুটা বসিয়ে দিয়ে সি টি। তাহলে কি দিয়ে শুরু করেছিলাম? এম ওয়াই টি, এর মানে এম ওয়াই কত? এম ওয়াই ভ্যালু হলো সি এক্স, এম সি এক্স টি দিয়ে শুরু করেছিলাম, পেলাম এম এক্স সিটি। এম সি এক্স টি দিয়ে শুরু করে পেয়েছি এম এক্স সিটি। কাজেই আমরা বলতে পারি দিস প্রপার্টি হোল্ডস গুড। এটা এই প্রপার্টিটা আমরা প্রমাণ করলাম। দুই নাম্বার প্রপার্টিটাও ভেরি ইম্পর্টেন্ট এবং এটা আমাদের খুব বেশি কাজে লাগে। কি বলেছে? যে the moment generating function of a sum of number of independent random variables is equal to the product of their respective MGF. আচ্ছা, আমি মানে জাস্ট স্টেটমেন্টটা পড়ে গেলাম, এর থেকে তোমাদের বেশি বোঝার কথা না। এবার আমি এক্সপ্লেন করছি কি বললো এখানে। ঠিক আছে, বোঝানোর সুবিধার জন্য আমরা তিনটা র্যান্ডম ভেরিয়েবল নিয়ে নিই। এখানে বলেছে ধরো এনটা এনি ফাইনাইট নাম্বার অফ র্যান্ডম ভেরিয়েবলস, এখানে ইন জেনারেল বলেছে। আমি বোঝানোর সুবিধার জন্য আমরা ধরো তিনটা ভেরিয়েবল নিয়ে নিই। ধরো x1 প্লাস x2 প্লাস x3, তিনটা ভেরিয়েবল, র্যান্ডম ভেরিয়েবল হলো x1 x2 আর x3। আমি তাদের সামকে ডিফাইন করছি অ্যাজ y। এবার y এর আমরা এমজিএফ বের করি, y এর এমজিএফ বের করি। এর মানে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি ওয়াই, এর মানে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি ওয়াই হলো x1 প্লাস x2 প্লাস x3, এর মানে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি x1 ইন্টু ই টু দি পাওয়ার টি x2 ইন্টু ই টু দি পাওয়ার টি x3 ইকুয়াল টু, এবার এক্সপেকটেশনের একটা প্রপার্টি লাগবে। এক্সপেকটেশনের কি প্রপার্টি লাগবে? যে এক্সপেকটেশন অফ এক্স ইন্টু ওয়াই, এটাকে আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। তাহলে এখানে আছে এক্সপেকটেশন অফ দিস ইন্টু দিস ইন্টু দিস, এটাকে আমরা লিখতে পারবো এক্সপেকটেশন অফ দিস ইন্টু এক্সপেকটেশন অফ দিস ইন্টু এক্সপেকটেশন অফ দিস। এই প্রপার্টিটা আমরা ইউজ করলাম। কি প্রপার্টি ইউজ করলাম? যে যেহেতু এক্সপেকটেশন অফ এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। কিন্তু এখানে একটা কথা আছে, এটা বিশাল ইম্পর্টেন্ট কথা হলো, এটা যে আমরা লিখতে পারি, আমরা সবসময় পারবো না। আন্ডার সাম কন্ডিশন আমরা লিখতে পারবো। কি কন্ডিশন? কন্ডিশন হলো এক্স অ্যান্ড ওয়াই শুড বি ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট হলে লিখতে পারবো, আদারওয়াইজ পারবো না। যদি প্লাস হতো, প্লাস হলে আমরা যে কোনো সময় লিখতে পারি। আমার ইন্ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট না কিছু চেক করার দরকার নেই, আমরা এইভাবে লিখতে পারবো যদি প্লাস হয়। ইনটু হলে আমরা কিন্তু এভাবে লিখতে পারবো অনলি হোয়েন এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে? আচ্ছা, এবার কোয়েশ্চনে বলা আছে, দেখো, বা আমরা যে প্রপার্টিটা প্রুফ করছি, বলা আছে দি মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ এ সাম অফ নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবলস। এর মানে এগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, দিস ইজ আওয়ার অ্যাজাম্পশন। ইন্ডিপেন্ডেন্ট যদি না হয় আমরা এই যে রেজাল্ট আমরা পাবো না। এখানে অবশ্যই এগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, যাই হোক, তো ইন্ডিপেন্ডেন্ট হলে আমরা এভাবে লিখতে পারলাম। এবার এক্সপেকটেশন অফ টি এক্স ওয়ান, এর মানে কি এম এক্স ওয়ান টি, এটার হলো এম এক্স টু টি,
এটা হলো mx3t। তাহলে শুরু করেছিলাম কি দিয়ে? myt দিয়ে শুরু করেছিলাম। myt মানে কত? y এর ভ্যালু কত? x1 প্লাস x2 প্লাস x3t। পেলাম কত? mx1t ইন্টু mx2t ইন্টু mx3t। এই পেলাম। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট রিগার্ডিং মোমেন্ট জেনারেটিং ফাংশন। আমরা যদি সামের মোমেন্ট জেনারেটিং ফাংশন বের করি তাহলে প্রতিটার মোমেন্ট জেনারেটিং ফাংশনের প্রোডাক্ট হবে রেজাল্ট, যদি র্যান্ডম ভেরিয়েবলগুলো ইন্ডিপেন্ডেন্ট হয়। যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে সাম অফ দি র্যান্ডম ভেরিয়েবলসের মোমেন্ট জেনারেটিং ফাংশন হবে product of the moment generating functions of individual random variables. So this is a very 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 important result. আচ্ছা, আমরা এফেক্ট অফ অরিজিন অ্যান্ড স্কেল দেখে নিতে পারি। ঠিক আছে, এফেক্ট অফ মানে কি? ধরো এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, তাকে অরিজিন চেঞ্জ করলাম এ পরিমাণ, এইচ পরিমাণ চেঞ্জ করলাম, তার স্কেল নতুন ভেরিয়েবলের নাম দিলাম ইউ। এবার ইউ এর মোমেন্ট জেনারেটিং ফাংশন কত হবে? ও ইউ এর হবে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি ইউ। এবার এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি ইউর ভ্যালু বসিয়ে দিই। এগুলো দেখো মানে ভেরি সিম্পল, এগুলো জাস্ট বুঝে বুঝে একবার করে যাবে, পরীক্ষা হলে নিশ্চয়ই পারবে। ই টু দি পাওয়ার কত? টি এক্স বাই এইচ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ টি বাই এইচ। এবার এক্সপেকটেশনের প্রপার্টি দিয়ে এটা বাইরে নিয়ে আসতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস এ টি বাই এইচ রইল এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি বাই এইচ ইন্টু এক্স। এবার এটা কি? ই টু দি পাওয়ার মাইনাস এ টি বাই এইচ, এটাকে আমরা লিখতে পারি এম এক্স টি বাই এইচ। তাহলে ইউ এর এক্সপেকটেশন কত? ইউ এর এক্সপেকটেশন হলো এত। তাহলে দেখতে পাচ্ছি যে যে রেজাল্ট বেরিয়েছে এটার মধ্যে দেখো এ আছে, এখানে এইচও আছে। এর মানে অরিজিন চেঞ্জেরও এফেক্ট আছে, স্কেল চেঞ্জেরও এফেক্ট আছে অন মোমেন্ট জেনারেটিং ফাংশন। আমরা আগে পড়েছিলাম সেম প্রপার্টি কি ওই মিনের ক্ষেত্রে। মিনের ক্ষেত্রেও দেখেছি অরিজিন চেঞ্জ হলেও চেঞ্জ হয়, স্কেল চেঞ্জ করলেও চেঞ্জ হয়। ভেরিয়েন্সের ক্ষেত্রে দেখেছিলাম অরিজিন চেঞ্জ হলে চেঞ্জ হয় না, স্কেল চেঞ্জ হলে চেঞ্জ হয়। আর কোরিলেশন কোফিসিয়েন্টের ক্ষেত্রে আমরা দেখব যে অরিজিন চেঞ্জ হলেও চেঞ্জ হয় না, স্কেল চেঞ্জ হলেও চেঞ্জ হয় না। কাজে এক একটা মানে স্ট্যাটিস্টিক্যাল কোয়ান্টিটির এক এক রকম প্রপার্টি, এগুলোকে স্পেসিফিক্যালি যদি মনে রাখতে পারো দেন পরীক্ষার সময় অনেক অ্যাডভান্টেজ পাবে। যাই হোক, এই হলো আমাদের আরেকটা প্রপার্টি অফ মোমেন্ট জেনারেটিং ফাংশন। আচ্ছা, এবার আমরা যাই মোমেন্ট জেনারেটিং ফাংশনের আরেকটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করি অফ মোমেন্ট জেনারেটিং ফাংশন। কি প্রপার্টি? এটাকে বলা হয় ইউনিকনেস প্রপার্টি অফ মোমেন্ট জেনারেটিং ফাংশন। ইউনিকনেস প্রপার্টি এটাও অনেক জায়গায় কাজে লাগে আমাদের মানে অঙ্ক করতে গিয়ে। আচ্ছা, ইউনিকনেস প্রপার্টিতে কি বলা আছে? ইউনিকনেস প্রপার্টিতে বলা আছে যে পৃথিবীর কোনো দুইটা আলাদা আলাদা ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশন সেম হতে পারে না। বোঝা গেল? পৃথিবীর যে কোনো দুইটা মোমেন্ট মানে আলাদা আলাদা ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশন সেম হতে পারে না। তাহলে ঘুরিয়ে বললে, যদি দুইটা ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশন সেম হয় এর মানে ডিস্ট্রিবিউশনগুলোও সেম, এর মানে দে আর আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড। এটা তুলনা করতে পারো আমাদের ফিঙ্গারপ্রিন্টের সাথে। ফিঙ্গারপ্রিন্ট আমরা জানি যে পৃথিবীর যে কোনো দুইজন লোকের ফিঙ্গারপ্রিন্ট সেম হয় না। ঠিক আছে? এবার পৃথিবীর কোথাও দেখা গেল যে একটা ফিঙ্গারপ্রিন্ট, যেই ফিঙ্গারপ্রিন্টটা আমার সাথে ম্যাচ করে গেল,
এর মানে ইট ইজ ক্লিয়ার দ্যাট ওই ফিঙ্গারপ্রিন্টটা নিশ্চয়ই আমারই, ওই কাজটা আমিই করেছি। ইট ইজ ক্লিয়ার, পৃথিবীর যেখানেই পাওয়া যাক না কেন। তো সেম জিনিসটা হলো ফর মোমেন্ট জেনারেটিং ফাংশন। এটাকেই বলা হয় ইউনিকনেস। এর মানে মোমেন্ট জেনারেটিং ফাংশন ইজ ইউনিক ইন নেচার। কোনো ডিস্ট্রিবিউশনের দুইটা ইয়ে থাকতে পারে না, মোমেন্ট জেনারেটিং ফাংশন থাকতে পারে না, তার একটা ইউনিক মোমেন্ট জেনারেটিং ফাংশন হবে, এবং যে কোনো আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন মোমেন্ট জেনারেটিং ফাংশন সেম হওয়ার কোনো চান্স নেই। কাজেই ইউনিকনেস থিওরেম implies that corresponding to a given probability distribution there is only one MGF, and corresponding to a given MGF there is only one distribution. তবুও আমি যেটা বললাম যে যদি মিলে যায় এমজিএফ তাহলে বুঝতে হবে ওই দুইটার ডিস্ট্রিবিউশন সেম। এই প্রপার্টিটা কোথায় বেশি কাজে লাগে? এই প্রপার্টিটা আমাদের বেশি কাজে লাগে কোনো একটা ডিস্ট্রিবিউশনকে আইডেন্টিফাই করতে গেলে। আমরা সেম যেটা ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে বলেছি, এই অপরাধটা কে করলো, আমরা যদি ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ করে নিতে পারি কারোর সাথে, পরিচিত কোনো ফিঙ্গারপ্রিন্টের সাথে, তাহলে বুঝে গেলাম অপরাধটাও সেই করেছে। মোমেন্ট জেনারেটিং ফাংশনও সেম। আমরা একটা আননোন ডিস্ট্রিবিউশন মোমেন্ট জেনারেটিং ফাংশন বের করলাম, বের করে দেখলাম এমজিএফটা তো ওই ডিস্ট্রিবিউশনের সাথে মিলে, ওই পরিচিত ডিস্ট্রিবিউশনটার সাথে মিলে। এর মানে এই আননোন ডিস্ট্রিবিউশনটা সেই পরিচিত ডিস্ট্রিবিউশন মানে এর মতো বা একই ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এখানে ইউনিকনেস প্রপার্টিটা খুব বেশি কাজে লাগে ইন অর্ডার টু আইডেন্টিফাই এ আননোন ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তাহলে ইউনিকনেস প্রপার্টি দেখলাম আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা কিন্তু বই থেকে মানে ইউনিকনেস প্রপার্টিটা মুখস্থ করার চেষ্টা করবে। বুঝেছো তো অবশ্যই, কিন্তু মুখস্থ না করলে মুশকিল হলো বইয়ের মতো সুন্দর ল্যাঙ্গুয়েজে আমরা গুছিয়ে লিখতে পারবো না। এই জন্য আমি সবসময় বলি বোঝার পাশাপাশি এই ধরনের ক্ষেত্রে চেষ্টা করবে মোটামুটি মুখস্থ করে নেওয়ার। আচ্ছা, নেক্সট আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশনের প্রায় শেষের দিকে চলে এসেছি। নেক্সট আমরা একটু দেখে নিই একটা প্রবলেম। আচ্ছা, বলেছে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে ডিসক্রিট টাইপের, যেখানে প্রবাবিলিটি মাস ফাংশন দেওয়া আছে কিউ টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু পি, আর এর ভ্যালু 1 2 3 এই দেওয়া আছে। একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি মাস ফাংশন এই দেওয়া আছে, বলছে যে তার এমজিএফ বের করো। এটা ভেরি সিম্পল, আমরা একটা এমজিএফ বের করে নিই, এমন অনেক অনেক অঙ্ক আছে। এর মানে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স, এর মানে সামেশন হবে, যেহেতু ডিসক্রিট ই টু দি পাওয়ার টি, ভ্যালু আমরা আর দিয়ে নিয়ে নিই, ই টু দি পাওয়ার টি আর ইন্টু প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু আর, আর এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে সামেশন ই টু দি পাওয়ার টি আর কিউ টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু পি, এটাকে আমরা করে নিতে পারি সামেশন কিউ ই টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার আর, পিটা বাইরে নেই, এখানে একটা কিউ দিয়ে দিই, তাহলে ব্যালেন্স হয়ে গেল। এবার পি বাই কিউ, এটা আসলে আর এর ভ্যালু কত 1 থেকে শুরু হলো, তো প্রথমে আর এর ভ্যালু 1 হবে, এরপরে হবে আর এর ভ্যালু 2। কাজেই এই টোটাল জিনিসটাকে একটা কিছু যদি ধরে নিই, তাহলে ধরো ক্যাপিটাল এ প্লাস ক্যাপিটাল এ স্কোয়ার প্লাস ক্যাপিটাল এ কিউব। কাজেই দিস ইজ লাইক এ জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের মতো। তাহলে আমরা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের যে ফর্মুলা আছে এটা কাজে লাগাতে পারবো। আচ্ছা, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের শুরুটা হয় 1 দিয়ে, ঠিক আছে? তো আমরা একটা 1 নিয়ে আসি, আমরা এক কাজ করি, আমরা এখানে কিউ ই টু দি পাওয়ার টি এটাকে কমন নিই, তাহলে আর এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি কিউ ই টু দি পাওয়ার টি আর মাইনাস 1 লিখতে পারবো। এবার একটা 1, আর এর ভ্যালু 1 বসালে পাওয়ার 0, মানে ফার্স্ট টার্মটা 1 হয়ে যাবে। তাহলে আমরা পি টু দি পাওয়ার টি, এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হলো এ বাই 1 মাইনাস আর, আর মানে কমন রেশিও। কাজেই আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশন পেলাম পি ই টু দি পাওয়ার টি 1 মাইনাস কিউ ই টু দি পাওয়ার টি। এই হলো এমজিএফ অফ দিস ডিস্ট্রিবিউশন। MGF of this distribution.
এই গেল আমাদের এমজিএফ নিয়ে একটা প্রাথমিক আলোচনা। তোমরা যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই ফলো করে যা যা নিয়ে আলোচনা হলো এগুলোকে তোমরা শেখার চেষ্টা করবে। নেক্সট আমরা চলে যাই আরেকটা ইম্পর্ট্যান্ট স্ট্যাটিস্টিক্যাল কোয়ান্টিটি, যেটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক ফাংশন। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক ফাংশন এনজিএফ এর কাছাকাছি ডিফাইন করা হয়েছে। এক্স ধরো একটা র্যান্ডম ভেরিয়েবল, দেন তার ক্যারেক্টারিস্টিক ফাংশন ইজ ডিনোটেড বাই phi xt and it is defined by expected value of e to the power I tx। এমজিএফ এর ক্ষেত্রে ছিল tx e to the power tx, এবার হলো e to the power I tx। এর মানে ইন্টিগ্রেশন e to the value into probability বা সামেশন ভ্যালু ইন্টু প্রবাবিলিটি, যদি কন্টিনিউয়াস হয়, যদি ডিসক্রিট হয়। তো ডেফিনেশন থেকে ক্লিয়ার যে ক্যারেক্টারিস্টিক ফাংশন হলো একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন, যেহেতু আই আছে, কমপ্লেক্স ভ্যালুড ফাংশন। কিন্তু ক্যারেক্টারিস্টিক ফাংশনের কিন্তু একটা বিশাল অ্যাডভান্টেজ আছে ওভার মোমেন্ট জেনারেটিং ফাংশন, যেটা মোমেন্ট জেনারেটিং ফাংশনে নেই, কিন্তু ক্যারেক্টারিস্টিক ফাংশনের একটা প্লাস পয়েন্ট আছে। সেটা হলো ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ এভরি ডিস্ট্রিবিউশন এক্সিস্টস। আমরা এর আগে দেখেছি অনেক ডিস্ট্রিবিউশন আছে যার এমজিএফ এক্সিস্ট করে না, কিন্তু ক্যারেক্টারিস্টিক ফাংশন সব ডিস্ট্রিবিউশনের এক্সিস্ট করে। সো দিস ইজ অ্যান অ্যাডভান্টেজ অফ ক্যারেক্টারিস্টিক ফাংশন। আচ্ছা, নেক্সট আমরা ক্যারেক্টারিস্টিক ফাংশনের ক্ষেত্রেও কয়েকটা ইম্পর্টেন্ট প্রপার্টি দেখে নিই। একটা ইম্পর্টেন্ট প্রপার্টি যেটা এমজিএফ এর ক্ষেত্রে বলেছিলাম যে ক্যারেক্টারিস্টিকের জন্য তা হয়, এটা হলো ইউনিকনেস থিওরেম, যে যে কোনো দুইটা আলাদা আলাদা ডিস্ট্রিবিউশনের সেম ক্যারেক্টারিস্টিক ফাংশন হতে পারে না, যেটা এমজিএফ এর ক্ষেত্রেও ছিল, বা একই ডিস্ট্রিবিউশনের দুইটা ক্যারেক্টারিস্টিক ফাংশন থাকা সম্ভব নয়। দিস ইজ কল্ড ইউনিকনেস থিওরেম। এটা এমজিএফ এর ক্ষেত্রেও ছিল। আচ্ছা, 2 নাম্বার প্রপার্টি হলো আমরা বলতে পারি যে ফাই অফ 0, আমরা এটার ভ্যালু বেরোবে কত, এক্সপেকটেশন অফ 1 মানে 1, ফাই 0 ইকুয়াল টু 1। নেক্সট আমরা বলতে পারি যে আমরা যদি ফাই টির বা ফাই এক্স টির যদি মডিউলাস নেই, এর মানে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার আই টি এক্স এর মডিউলাস। এবার এক্সপেকটেশনের প্রপার্টি দিয়ে বলা যায় আমরা মডিউলাসটা যদি শুধু ভিতরে নিয়ে নিই, ই টু দি পাওয়ার আই টি এক্স শুধু এর ভিতরে নিয়ে নিলাম, এক্সপেকটেশনের ভিতরে নিয়ে নিলাম, তাহলে এটা হবে বড়। এবার এক্সপেকটেশন অফ, এবার এটার মডিউলাস, এটা মানে কি, ই টু দি পাওয়ার আই টি এক্স মানে cos tx প্লাস আই সাইন tx, তার মডিউলাস হবে রুট ওভার cos tx হোল স্কোয়ার প্লাস আই সাইন tx প্লাস সাইন tx হোল স্কোয়ার, মানে 1। এটা হবে, এই ভ্যালুটা হবে 1। কিভাবে 1 হলো আমি এখানে দেখাই। ই টু দি পাওয়ার আই tx এর মানে cos tx প্লাস আই সাইন tx, এটা হলো ডেফিনেশন। তাহলে তার মডিউলাস কত হবে, মডিউলাস অফ আই tx, তো মডিউলাসের ডেফিনেশন হলো রিয়েল পার্ট স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কয়ার, তাহলে রুট ওভার অফ দিস ইজ তার ভ্যালু 1, এর মানে 1। এর মানে ই টু দি, আমরা এক্সপেকটেশন অফ 1 পেলাম, এর মানে 1। তাহলে কি পেলাম, মডিউলাস অফ ফাই টি ইজ লেস দেন ইকুয়াল টু 1, লেস দেন ইকুয়াল টু 1। এটা ক্যারেক্টারিস্টিক ফাংশনের আরেকটা প্রপার্টি। 4 নাম্বার প্রপার্টি অনেকটা ইয়ের মতো, যে ফাই অফ সি এক্স টি ইকুয়াল টু ফাই এক্স সিটি, এটা এমজিএফ এর সাথে এক্স্যাক্টলি মিলে। আরেকটা এমজিএফ এর সাথে এক্স্যাক্টলি মিলে, এটা হলো ফাই অফ এক্স ওয়ান প্লাস এক্স টু টি ইকুয়াল টু ফাই অফ এক্স ওয়ান টি ইন্টু ফাই অফ এক্স টু টি, প্রোভাইডেড এক্স ওয়ান অ্যান্ড এক্স টু আর ইন্ডিপেন্ডেন্ট। যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারবো, যেটা এমজিএফ এর ক্ষেত্রেও আমরা এক্স্যাক্টলি সেম পেয়েছি। আমি দুটো নিয়ে বললাম, এটা এনটাও হতে পারে, ঠিক আছে। তো এটা আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি, কিন্তু মনে রাখবে এটার কনভার্সটা কিন্তু ট্রু না, কনভার্স
কিন্তু ট্রু না। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট হলে এইভাবে লেখা যাবে, কিন্তু এই কোনোটা এইভাবে লেখা গেল এর মানে ইন্ডিপেন্ডেন্ট এটা বলা যায় না। আর লাস্টে আমরা দেখে নিই যে চেঞ্জ অফ অরিজিন অ্যান্ড স্কেল, এটাও অনেকটা এর সাথে মিলে। ইউকে যদি আমরা পাই এক্স মাইনাস এ বাই এইচ এই হিসাবে, তাহলে ক্যারেক্টারিস্টিক ফাংশন যদি ইউ বের করি, এটা বেরোবে ই টু দি পাওয়ার মাইনাস আই এ টি বাই এইচ ইন্টু ফাই এক্স টি বাই এইচ। এই রেজাল্টটাও আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশনের যে রেজাল্ট পেয়েছি তার সাথে অনেকটাই মিলে যায়, দেখবে মোমেন্ট জেনারেটিং ফাংশনের রেজাল্টের সাথে অনেকটাই মিলে যায়। তো এই মোটামুটি গেল ক্যারেক্টারিস্টিক ফাংশন। এমজিএফ যদি খুব ভালো করে পড়া থাকে ক্যারেক্টারিস্টিক ফাংশন পড়তে খুব বেশি অসুবিধা হবে না, কারণ অনেক প্রপার্টি খুব কাছাকাছি মিলে যায়। তো এই গেল আমাদের দুইটা ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্যাল কোয়ান্টিটি নিয়ে আমরা কথাবার্তা বললাম, একটা হলো মোমেন্ট জেনারেটিং ফাংশন আর একটা হলো ক্যারেক্টারিস্টিক ফাংশন। তো তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো একটু দেখো, এই 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 টপিক থেকে কী ধরনের কোয়েশ্চেন আয় এগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তবে যেটা আমার যে মানে এই ক্লাসগুলো করার একটাই আমার মেইন উদ্দেশ্য, সেটা হলো কোনো কিছুই যাতে না বুঝে শিখতে হয়। কারণ এভরি ইনফরমেশন আমি এখানে যা যা লিখছি অল আর অ্যাভেলেবল ইন দি বুকস। তো তোমাদের কাছে একটা না একটা বই তো নিশ্চয়ই আছে, হ্যাঁ, বা সবার হাতে মোবাইল আছে, সব কিছু মোবাইলেও পাওয়া যায় এখন। ঠিক আছে, কিন্তু সমস্যা একটাই যে হয়তো আমরা ঠিকভাবে বুঝতে পারবো না। এই জন্য আমি মেইন ফোকাস করছি তোমাদের যাতে মানে ঠিকমতো বুঝতে পারো শেখার আগে, আদারওয়াইজ পরীক্ষায় কিন্তু ঠিকমতো লিখতে পারবে না। এনিওয়ে, এই টপিকের উপরে তোমরা তোমাদের প্রিপারেশন কমপ্লিট করো। আমরা নেক্সট ক্লাসে অন্য একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব।